হ্যালো ছাত্রছাত্রীরা, সবাই তোমরা কেমন আছো? সবাইকে পদার্থবিজ্ঞান ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমি এইচআরবি রঞ্জন। তোমাদের ফিজিক্স লেকচার আজকে ফোর্থ চ্যাপ্টার 3 থেকে লেকচার শুরু হবে। সবাই নিজের ফ্রেন্ডসদেরকে মেনশন করে ফেলো, নিয়ে আসো। আর তোমাদের খাতা কলম ছুরি চাপাটি যন্ত্রপাতি যা আছে দরকার, ক্যালকুলেটর আর যা প্রয়োজন হতে পারে ফিজিক্স পড়ার জন্য, আর যদি কোনো খাওয়া দাওয়ার দরকার পড়তে পারে, বা তোমার যদি পদার্থবিজ্ঞান পড়তে যায় স্ট্রোক করে মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তুমি যদি কোনো স্ট্রোক থামানোর ওষুধ থাকে, ইঞ্জেকশন থাকে, এই সমস্ত নিয়ে বসে পড়ো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমরা আমাকে প্রথমত জানিয়ে দাও কমেন্ট করে যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আমি একটু তোমাদের কমেন্ট চেক করতেছি। ওকে, মাকসুদুর রহমান বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাকসুদুর, তুমি কেমন আছো? আর কেউ আমাকে একটু জানাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, তাহলে ক্লাসটা শুরু করে দিতে পারি আমরা। আমাকে একটু কমেন্ট করে জানাও আমার কথা শুনতে পাচ্ছ কিনা, যারা যারা আছো এখানে। ওকে, আচ্ছা আমি চেক করে দেখে ফেলি সমস্যা কি। তোমাদের আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে নিউটনিয়ান কিছু সূত্র আর কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র পড়ানো হবে, যেটা তুমি আসলে 5-7 ঘন্টা বই পড়ার পরেও বুঝতে পারত না। ইজরাত রহমান, ইজরাত কেমন আছো? কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এটা তো অনেক বড় সমস্যা। কথা কি আদেও শোনা যাচ্ছে না? সত্যি তুমি ঠিক মতো বলতে পারতেছ? এই জিনিসটা তো দেখতে হবে। তাহলে দাঁড়াও, একটু দাঁড়াও, আমি দেখি কথা শোনা যাবে না কেন। ওয়েট করো, আমি দেখতেছি। অডিও বিটরেট, হ্যালো, কথা আদেও শোনা যাচ্ছে না। আচ্ছা, কথা না শোনা যাওয়ার কারণ কি হতে পারে? এখন কি শুনতে পাচ্ছ তোমরা আমার কথাটা? হ্যালো, অডিও বিটরেট ডাউন হচ্ছে না তো, তারপরে তোমরা কথা শুনতে পাচ্ছ না কেন? দাঁড়া, একটু ওয়েট করো, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না, রাইট? আমি একটু চেক করে দেখি। অডিও বিটরেট এখানে আছে। এই যে এই তুমি আসলে ভাইয়া এখন শোনা যায় বলতেছো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। সো লেটস বিগিন। তারপরে আমি একবার চেক করে নিই, তুমি যেহেতু বললা কথা শোনা যায় না, তাই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটু চেক করে নিই। দাঁড়াও। তোমরা ততক্ষণ তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকো, ক্লাস এখনই শুরু হয়ে যাবে। আর তোমরা ক্যালকুলেটর সাথে রেখো, কারণ তোমাদের আমার সাথে সাথে তোমরা কিছু অঙ্কও করবা। হ্যালো, সাউন্ডটা চেক করে দেখি। ওকে, 100% সাউন্ড ঠিক আছে, কোনো ঝামেলা নাই। চলো আজকের ক্লাসে চলে যাই। খুব ইন্টারেস্টিং টপিক পড়বো আমরা। আজকের ক্লাসে প্রথমত আমরা কি পড়বো? আমরা আসলে প্রথমত ফোর্স কি অর্থাৎ বল কি সেটা জানবো, ভর কি সেটা জানবো, তার পাশাপাশি ভরবেগ কি সেটা জানবো, ভরবেগের সাথে গতি শক্তির কোনো সম্পর্ক আছে কিনা সেটা জানবো। তার পাশাপাশি আমরা নিউটনের সূত্রগুলো জানার চেষ্টা করব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা সূত্র হয়তো আজকে কভার হবে না, বাট আমরা শুরু করব আর কি। সো লেটস বিগিন। প্রথমত
আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি বল কি, আমরা নর্মালি কি সেন্স করতে পারি, তোমাদের মধ্যে একটু কমেন্ট করে বলো তো বল বা ফোর্স কি আসলে, হোয়াট ইজ ফোর্স। তোমরা একটু কমেন্ট করে আমাকে একটু জানাও যে আসলে তোমরা বল বলতে কি বুঝো, নর্মালি ফোর্স বলতে কি বুঝি আমরা, সেটা একটু কমেন্ট করে আমাকে একটু জানাও। ফোর্স বলতে জেনারেলি আমরা পুল আর পুশ বুঝি, মানে আমরা সবাই রিলেট করতে পারবো ব্যাপারটাকে। পুল আর পুশ মানেটা কি, বল বলতে আমরা পুল আর পুশ কেমন করে বোঝাচ্ছি, আমরা যখন ছেলেরা যখন আমরা যাইতে চাই না কোনো গার্লস স্কুলের সামনে, কিন্তু তারপরেও মনে হয় যে একটু সাইকেল যদি থাকে বা একটু গায়ে যদি জোর থাকে, ছুটি যদি দেয় স্কুল, তাহলে একটু গার্লস স্কুলের আশেপাশে গেলে কোনো সমস্যা হবে না, এরকম একটা বোধ হয়। এই যে ছেলেরা একটু গার্লস স্কুলের সামনে দিয়ে হাঁটাচলা করার জন্য যে একটা আকর্ষণ, টান অনুভব করে, এইটা হলো টান। আবার যদি দেখা যায় যে কোনো শিক্ষক আমাদেরকে ধুলাই দিলে তার রাস্তা দিয়ে, অর্থাৎ সে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় আমরা যাইতে ইচ্ছা করে না, আমাদের একটা বিকর্ষণ বোধ হয়, ওই রাস্তায় গেলে ভয় লাগে, এই জিনিসটাকে আমরা বলবো পুশ। সো পুশ আর পুল এই দুই ধরনের বলই আমরা অনুভব করি। মেয়েদের স্কুলের সামনে গেলে আমরা টান অনুভব করি, আর জেনারেলি কোনো রাগী টিচারের সামনে গেলে আমরা একটা বিকর্ষণ অনুভব করি। এই যে দুই ধরনের বল অনুভব করি, পদার্থবিজ্ঞানের সেন্সেও বল আসলে এই দুইটা টাইপেরই আমরা মোটামুটিভাবে ফিল করি, একটা হলো টান আর একটা হলো ধাক্কা। অর্থাৎ আমরা যদি এখানে আমাদের অফিসিয়াল ভাষায় বলি, বল বা ফোর্স হলো পুল অর পুশ। কিন্তু আরেকটু ভালোভাবে কিভাবে বলা যায়, আরেকটু ভালোভাবে যদি বলতে হয় তাহলে এই যে একটা বল দেখতে পাচ্ছ তোমরা, এই বলটাকে যদি আমি মুভ করতে চাই বা সরাতে চাই, তাহলে আমার এটার গতির পরিবর্তন করতে যা দিতে হচ্ছে সেটাই হলো বল। এইদিকে হয়তো ধাক্কা দিলেই বলটা এইদিকে চলে আসবে মুভ করে আস্তে আস্তে, ঠিক আছে। এই যে আমি ধরো 10 নিউটন ফোর্সে ধাক্কা দিলাম, বলটা হয়তো সামনের দিকে চলে যাবে অথবা চলে যাওয়ার মতো উপক্রম হবে। কিন্তু ফোর্স বা বল পদার্থবিজ্ঞানে এমন একটা রাশি যেটা সবসময় গতির অবস্থা পরিবর্তন করতে চায়। তাহলে সবাই আমরা একটু লিখে ফেলি কথাটা, বল জিনিসটা কি, সেটার উত্তর হবে যা বস্তুর গতির পরিবর্তন এটা কিন্তু ওই পরি না যেটা তুমি স্বপ্নে দেখো, পরিবর্তন, ঠিক আছে, যা বস্তুর গতির পরিবর্তন ঘটাতে চায়। গতির পরিবর্তন ঘটাতে চায় কেন বললাম, আমরা বলতে পারতাম যে শুধু চলাতে চায় বা গতিশীল করতে চায়, এরকম বললাম না কেন, কারণ বল ওইটাকেও বলবো যদি আমাদের এখান দিয়ে একটা বড় একটা গাড়ি চলে আসে, একটা বিশাল বাস, সেটাকে যদি আমাদের কোনো সুপার হিরো যায়, তুমি যায় মনে করো হাত দিয়ে থামাই ফেলতে চাও, তাইলে তুমি হয়তো বাসটাকে থামাইতে পারবা না, কিন্তু তুমি তার গতির পরিবর্তন করার চেষ্টা করতেছো। এই যে চেষ্টাটা, এই জন্য বলা হইতেছে চায় কথাটা খেয়াল করো। গতির পরিবর্তন সবসময় যে বল করতে পারবে তা না। সো আমি আবার একটু কথাটাকে ভালো করে তোমাদের বুঝিয়ে বলি, খেয়াল করো কথাটা কি বলছি। বল হইল এমন একটা রাশি যেটা বস্তুর গতির পরিবর্তন করতে চায়। তুমি ধরো একটা পাহাড়ের সামনে গিয়ে পাহাড়টাকে ধাক্কা দিয়ে একদম ফেলে দিতে চাচ্ছ, কিন্তু পাহাড়ে কিছু হচ্ছে না, তুমি 2-4টা কি বলে কাচ্চি বিরিয়ানি খায় এসে মনে করছো যে পাহাড় ধাক্কায় ভালাই দিবা, এত সহজ পাইছো পাহাড়ে ধাক্কা দিয়ে দেখো তোমার বডির তেল বাইরে যাবে সব, কিন্তু পাহাড়ের কিচ্ছু হবে না। তো তুমি পাহাড়কে ধাক্কা দিতে চাইলেও তুমি ওখানে ফোর্স দিতেছ, ওখানে ফোর্স আছে কিন্তু তার গতির পরিবর্তন হচ্ছে না। তাই বল সবসময় যে গতির পরিবর্তন ঘটাইতে পারবে এই কথাটা ঠিক না। বল হইল গতিশীল বস্তুর গতি পরিবর্তন করতে চায় অথবা স্থির বস্তুর উপর কাজ করে তাকে গতিশীল করতে চায়, এরকম যে কোনো কিছুকেই বল বলা যাবে। সো দুইটা কেসই মাথায় রাখবা, একটা গতিশীল বস্তু আছে সেটা আমি খপ করে থামাই দিতে চাচ্ছি, এটা যদি করতে চাই এর জন্য এটাও আসলে বল হবে। আর যদি আমরা কোনো একটা বস্তু চুপচাপ বসে রয়েছে, তোমার একটা বন্ধু চুপচাপ বসে রয়েছে, তার প্রেমিকা তার ছেড়ে চলে গেছে, তুমি যা ধাক্কা দিলে ওই বন্ধু উঠ ওর ধাক্কে ফালাই দিলে একেবারে বেঞ্চ থেকে। যদি এরকম করো স্কুলে বা কলেজে যে গিয়ে, আচ্ছা তোমরা তো স্কুলের স্টুডেন্ট, যাই হোক স্কুল কলেজে তো উঠবাই কিছুদিন পরে, স্কুল কলেজে গিয়ে যদি তোমার ওই বন্ধুরে ধাক্কে ফেলে দাও, তাইলে তুমি স্থির বস্তুরে গতিশীল করতে চাইলে ওইটাও বল হবে।
সো বল দুই ধরনেরই হইতে পারে, দুই দিক থেকে ওটাকে বল বলা যাবে। গতির পরিবর্তন করতে চাইলেই বল বলা যাবে। এই কথা বলবা না প্রশ্নের অ্যান্সারে যে ভাইয়া বল হইলো সেটা যেটা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে চায়, এটা হলো অর্ধেক কথা হয়েছে, অর্ধেক সত্য বলবা না, পুরোপুরি বলতে হবে। আসলে গতির পরিবর্তন ঘটাইতে চায়, স্থির থাকলে হয়তো গতিশীল করবে, আর গতিশীল থাকলে হয়তো স্থির করবে। বাচ্চা মাসতে হো, বুঝতে পারছো সবাই? কমেন্ট করে জানাও। আমি নেক্সট টপিকের দিকে যাচ্ছি, তারপর তোমাদের কমেন্ট দেখি তোমরা বুঝতে পারতেছো কিনা আমার কথা, আদেও একটু বোঝা দরকার। ভাইয়া এখন শোনা যাচ্ছে, আর তোমার শোনা যাবে না কেন? কোথায় যাবে শোনা? শোনা তোমার কাছে রাখো। আচ্ছা আসো, কি বলতেছিলাম? আমরা বল পড়তেছিলাম, চলো আর একটু পড়াই বল। এই বল তো বল পড়া হয়ে গেল, আমরা একটা বলও দেখে পেলাম, ফুটবল। এই সেই বিশ্বকাপের ফুটবল যেটা দিয়ে মেসি, নেইমার আরও কত 11 জন প্লেয়ার এক বলের পিছনে ছুটে। দেখছো বলের কি ভাগ্য? আচ্ছা ভর কি জিনিস? হোয়াট ইজ ম্যাস? এই প্রশ্নের উত্তর আমাকে তোমরা দিতে পারবা কেউ? ভর কি জিনিস কেউ দিতে পারো নাকি? দেখো আমি তোমাদের একটা ছোট্ট প্রশ্ন করি। একটা বস্তু এ দেখা যাচ্ছে, এ ফর অ্যাপেল, আর থাক আর কিছু বললাম না। এই যে অ্যাপেল বস্তুটা দেখা যাচ্ছে, এই বস্তুটা দেখা যাচ্ছে, এই বস্তুটার উপর 10 নিউটন বল প্রয়োগ করলে এর যে পরিমাণ ত্বরণ হবে, 20 নিউটন বল প্রয়োগ করলে এর কি আরও কম ত্বরণ হবে নাকি বেশি হবে? আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই সবার কাছ থেকে। তোমরা দ্রুত কমেন্টের মধ্যে কিবোর্ডের যা ইচ্ছা সব জায়গায় টিপ দিয়ে একটু লেখো, তোমাদের মোবাইলের কিবোর্ডে চিপা দিয়ে একটু লিখে ফেলো, বুঝছো? কিবোর্ডটা চেপে দ্রুত লেখো যে এই বস্তুটার উপর 10 নিউটন বল প্রয়োগ করলে এটার যে পরিমাণ ত্বরণ হবে, 20 নিউটন বল প্রয়োগ করলে কি একই বস্তুর উপর বেশি ত্বরণ হবে না কম ত্বরণ হবে? একটু বেশি না কম, বেশি না কম, তাড়াতাড়ি বলো। কথা কি শুনতে পাও তোমরা যারা ভিডিওটা দেখতেছো? দ্রুত বলে ফেলো। কিবোর্ডে লেখার কি অবস্থা আছে তো সবার? লিখতে পারতেছো তো? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, তাড়াতাড়ি কমেন্ট করো। একটা বস্তুর উপর একই ভরের একটা বস্তু, ওটার উপর 10 নিউটন বল প্রয়োগ করলে আর 20 নিউটন বল প্রয়োগ করলে একই রকম ত্বরণ হবে না ভিন্ন রকম ত্বরণ হবে? কম না বেশি হবে ত্বরণ, সেটা জিজ্ঞেস করতেছি। কেউ বলতে পারো নাকি? দেখো তোমাদের এখনো কোনো কমেন্ট আসে নাই, তোমরা একবার এই বোকা পোলাবাইন মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা তোমরা সোজা একটা অ্যান্সার বুঝতে পারতেছো না। বাট আবার দেখো প্রশ্নটা আমি বলতেছি কি, একটা বস্তুর উপর, একটা এ বস্তু, সেটার উপর 10 নিউটন বল প্রয়োগ করলে যে ত্বরণ হবে, 20 নিউটন করলে কি তার থেকে কম হবে ত্বরণ না বেশি হবে ত্বরণ? কমেন্ট করে একটু জানাও, তাহলে সামনের দিকে আগানো যাবে। নাইলে ধরা লাগবে যে তোমরা বেশি হবে। এই তো আমাদের বলে ফেলছে একজন, মাকসুদুর রহমান আইডি দিয়ে কমেন্ট করেছে একজন, যে কমেন্ট করেছে, ওর নামটা আবার একটু লিখে দিও তো তুমি। তোমার আইডি না তো, আমি তোমার নামটা কল করতে পারতেছি না, তোমার আব্বুর আইডি মনে হয় এটা। আচ্ছা বেশি হবে, এক্স্যাক্টলি তুমি যে অ্যান্সারটা দিয়েছো সেটা সঠিক। এরপরে আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, এই প্রশ্নটার মধ্যে একটু ভেজাল আছে, একটু দেখতে পারবা। তোমরা দেখলা বল বৃদ্ধি করাতে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এবার আমি জিজ্ঞেস করতেছি ভর কি? এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আমি এবার দুইটা বস্তু নিয়ে আসছি, এ বস্তু বি বস্তু, এ ফর অ্যাপেল বি ফর ব্যাট বল। আচ্ছা যাই হোক, এইখানে আসো। একই পরিমাণ বল দুটি বস্তুর উপর প্রয়োগ করলে কোনটি ত্বরণ বেশি হবে? এই ত্বরণ বলছি, মরণ বলি নাই কিন্তু। এইবার যদি তোমাকে প্রশ্ন করা হয় এ আর বির ওপর একই পরিমাণ ফোর্স বা বল প্রয়োগ করা হয়েছে, এই বল সেই বল না যেই বল লাথি মেরে ফুটবল খেলে, এই বল কিন্তু সেই বল না। তোমাদের কাছে প্রশ্ন হইলে একই বল দুইটা বস্তুর উপর প্রয়োগ করা হইলে আমাকে বলো যে কোন বস্তুর ত্বরণ বেশি হবে? বলতে পারো নাকি? দেখো তো এ আর বির মধ্যে কোনটার ত্বরণ বেশি হবে? আমি তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি আমার স্ক্রিনে, তোমাদের স্ক্রিনে এনে সামনে টেনে, কোন বস্তুটার ত্বরণ বেশি হবে। মরণ বলি না কিন্তু, ত্বরণ বলছি। ঠিক আছে, কমেন্ট করে জানাও, আমি দেখি কমেন্ট, তোমাদের কমেন্ট চেক করি। ততক্ষণে তোমরা একই বস্তুর উপর দুইটা বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, কোনটার এ নাকি বি? অ্যান্সার বলো। জি আমি ইজরাত রহমান ইদফা, আচ্ছা ইজরাত বললেই হবে, ইজরাত ইজরাত ইজরাত, ঠিক আছে ওকে। ইসরাত 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 আই থিঙ্ক। আচ্ছা যদি হ্যাঁ আব্বুর আইডি, বুঝতে পেরেছি আমি। তোমার আব্বুকে আমার পক্ষ থেকে সালাম জানাও। আচ্ছা এখন আসো, যেটা বলতেছিলাম, এইখানে দুইটা বস্তুর মধ্যে একই বল প্রয়োগ করা হইতেছে, কার ত্বরণ বেশি হবে সেটা বলতে পারবা কেউ? কমেন্ট করে জানাও, এ না বি?
ইজরাত কমেন্ট করে জানাও, আর কে আছো, যারা আছো দ্রুত কমেন্ট করে জানাও। কেউ কিছুই জানাইতে পারতেছো না তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না, কোনো কমেন্ট পাচ্ছি না। এ আর বি দুইটা বস্তু দেওয়া রয়েছে, দুইটার মধ্যে একই বল প্রয়োগ করা হয়েছে, কার ত্বরণ বেশি হবে কেউ বলতে পারতেছো না তোমরা, খুবই লজ্জার ব্যাপার। আসলে কেউ বলতে পারতেছো না, এটাই সঠিক অ্যান্সার। মানে এই প্রশ্নের কোনো উত্তর দেওয়া যাবে না কখনোই, কারণ এ আর বি এই দুইটা বস্তুর মধ্যে কোনটার ত্বরণ বেশি হবে সেটা বুঝতে গেলে আমার বলতে হবে এ আর বি কী দ্বারা তৈরি। যদি এমন হয়, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি এটাকে টেনে আবার খুব ভালো করে বোঝাচ্ছি। দেখো, যদি এ আর বি এই দুইটা বস্তুর মধ্যে বি সোলার তৈরি হয়, তাহলে বিটা দেখতে বড় হইতেছে, বিটার ভিতরে পদার্থ বেশি আছে তোমার মনে হইতেছে, বাট আলটিমেটলি বি এর জড়তা কম, সোলার তৈরি জিনিস। আর এ যদি লোহার তৈরি হয়, তাহলে তুমি আসলে একই বল প্রয়োগ করলে দেখবা এ এর ত্বরণ কম হবে কিন্তু বি এর ত্বরণ বেশি হবে, কারণ সোলার তো একটু টোকা দিলেও অনেক দূর চলে যাবে। আর তুমি একটা ইটের তৈরি একটা কিছুর মধ্যে টোকা দিয়ে রেখো, কিচ্ছু হবে না, তোমার আঙুল ব্যথা করবে, বুঝতে পারছো? সো যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো এ আর বি বস্তুর মধ্যে যে পরিমাণ জড়তা আছে সেটা দ্বারা বুঝতে হবে যে আসলে কত ত্বরণ হবে, কোনটার বেশি হবে ত্বরণ, কোনটার কম ত্বরণ হবে। সেটা বস্তুর সাইজ দেখে বলা যাবে না। একটা হাতির সমান বড় বস্তু হইলেই যে অনেকে আমরা দেখবা, তোমাদের অনেক ফ্রেন্ড থাকে অনেক মোটা সোটা সেরকম বডি, মনে হইতেছে মানে সব স্কুলের কলেজের আশেপাশে যত মেয়ে আছে সব সেই পটাই ফেলবে, এরকম একটা ভাব নেয়। এটা আসলে দেখা যায় যখন আসল সময় আসে তখন কিছু পারে না। এরকম বন্ধু বান্ধব তো দেখছোই তোমরা, ঠিক আছে? বডি সেরকম থাকে, অনেক মানে 7 প্যাক বডি বা 8 প্যাক বডি বা 12 প্যাক বডি থাকে, কিন্তু দেখা যায় আসলে কিছুই করতে পারে না, বুঝছো? এরকম দুই নাম্বার বডিওয়ালা মানুষ তো অনেক আছে দুনিয়ায়। আবার দেখবে কিছু কিছু একদম চিকন বন্ধু থাকে, কিন্তু এমন পাঞ্জা লড়তে পারে। আমাদের স্কুলে এরকম কিছু ফ্রেন্ড ছিল, একদম খাটো ছোট চিকন চাকন, কিন্তু ওর পাঞ্জা লড়ে কেউ হারাইতে পারতো না। ওর হাতের এখানে এমনভাবে একটা লক লাগিয়ে দিত, দেখা যেত ওর সাথে আর কেউ জিততে পারতেছে না। সো ছোট হইলেই যে তার ভর কম হবে এই কথাটা বলা যাবে না। আর ভর আসলে বস্তুর ভিতরে পদার্থের পরিমাপক না, ভর হইল বস্তুর জড়তার পরিমাপক। তাইলে আমরা দুইটা উদাহরণ থেকে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হইল, বস্তুর ভর বোঝার কায়দা হইল তোমার দুইটা জিনিস মাইপে ভর বুঝতে হবে। বস্তুর মধ্যে প্রথমে ধাক্কা দিতে হবে, বল প্রয়োগ করতে হবে এবং দেখতে হবে সেটা কত বেশি ত্বরণ হচ্ছে। যত বেশি ত্বরণ হবে বস্তু তত হালকা। তার মানে বলের একমাত্র ভালো সংজ্ঞা হইল সরাতে কষ্ট অথবা বল প্রয়োগে ত্বরণে বাধা। এটাই হইল বস্তুর ভর বা জড়তা। বস্তুর ভর হইল জড়তার পরিমাপক। জড়তা জিনিসটা হইল বল প্রয়োগ করলা, একদম ঠাস করে দিলা একটা ধুলাই, কিন্তু তারপরেও সে নড়াচড়া করতেছে না, তার মানে জড়তা বেশি আছে। তোমার এরকম বন্ধু বান্ধবী থাকে না স্কুল কলেজে, টিচার কান ধরে দাঁড়াইতে বলছে, টিচার এই কতক্ষণ দাঁড়া করে রাখে, তারপরে অনেকক্ষণ পরে উঠে, কারণ এমনভাবে ঘুমাইছে ক্লাসের মধ্যে উঠতেই চাচ্ছে না। এরকম ঘটনা কিন্তু আমাদের বন্ধু বান্ধবীদের সাথে সবসময় ঘটে। এই যে ব্যাপারটা, এটাকে বলে জড়তা। মানে বল প্রয়োগ করছে তারপরে ত্বরণ হইতেছে না, ঠাস করে লাগাই দিছে টিচার একটা চর, তারপরে ওর কিছুই হুঁশ আসতেছে না, ও ঘুমাইতেছে, ও ডে ড্রিমে আছে, ও ক্যাটরিনা কাইফকে স্বপ্নে দেখতেছে। এরকম ঘটনা কিন্তু মাঝে মাঝেই ঘটে আমাদের স্কুল কলেজে। এটাকে বলে জড়তা। আর এই জড়তা যত বেশি হবে বস্তুর ভর তত বেশি হবে। তার মানে বল প্রয়োগে ত্বরণ যত কম হবে ততই বস্তুর ভর বেশি হবে। এই জড়তা জিনিসটা মাপার টেকনিক আমরা বুঝে ফেললাম। এখন আমরা আসলেই দেখি, চলো ভর কাকে বলে। ভর বোঝার জন্য আমাদের উপায় হলো এই যে দেখো, আমি তোমাদের ডেফিনেশনটা দেখাই দিচ্ছি। ম্যাস ইজ বোথ আ প্রপার্টি অফ এ ফিজিক্যাল অবজেক্ট অ্যান্ড এ মেজার অফ ইটস রেজিস্ট্যান্স টু অ্যাক্সিলারেশন দেন হোয়েন আ নিট ফোর্স ইজ অ্যাপ্লাইড। বেসিক কথাটা হইলো, আমি যদি একই ফোর্স অ্যাপ্লাই করি, দেখো একটা স্প্রিংকে টেনে একটা বস্তু লাগায় ছেড়ে দিচ্ছি, তারপরে একটা স্প্রিংকে একই পরিমাণ টেনে একটা বড় বস্তু লাগিয়ে ছেড়ে দিচ্ছি। এখন যদি এমন হয় যে সেকেন্ড বস্তুটা অর্থাৎ দ্বিতীয় যে বস্তুটা সেটার ভর বেশি থাকে, তাইলে ত্বরণ হবে কম। তার মানে যেটার ত্বরণ কম, এটুর ত্বরণ কম, তাই এই লাল বস্তুটাই হইল ভারী বস্তু। এভাবে করে ভর বুঝতে হয়। ভর বোঝার কায়দা হইলো একই পরিমাণ বল প্রয়োগ করো, দুইটার ত্বরণ মাপো, যেটার ত্বরণ কম আসবে সেই বস্তুর ভর বেশি, ত্বরণ কম ভর বেশি, সোজা কথা। সবাইকে আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাইলে বেটার হয়, তাহলে আমি সামনের টপিকে মুভ করব।
শাহরিয়ার স্বাধীন ত্বরণ মরণ না কি বলতেছে, এর ত্বরণ বেশি হবে। এই তো স্বাধীন চলে আসছে, আমরা দেশ স্বাধীন করে ফেলবো, আর 2 দিন মাত্র বাকি আছে আমাদের দেশ স্বাধীন হয়ে যাবে। বুঝতে পারতেছো কথা? আচ্ছা, আর মাত্র 2 দিন বাকি আছে, আমাদের 26শে মার্চ চলে আসতেছে। আচ্ছা, এটা কে আসো? ইসরাত, তারপরে এইটা কে আছে? সাকিব চলে আসে। কম হবে, সাকিব এতক্ষণে বলতেছে কম হবে। আরে এত কম এনার্জি থাকলে হবে? শরীরে গায়ে জোর থাকতে হবে তো ক্লাস করার জন্য। আচ্ছা চলো নেক্সট জিনিসে চলে যাচ্ছি। আজকে খুব কম জিনিস পড়াবো, কিন্তু খুব মজার জিনিসপত্র পড়াবো। আর এই যে স্লাইডের যে কোয়ালিটি, এটা তো বুঝতেই পারতেছো, বাংলাদেশে এরকম কোয়ালিটির কোনো স্লাইড প্লাস ইন্টারাকশন করে ক্লাস তোমরা জীবনও করো নাই। এখন আসো, ম্যাস ইজ বোথ প্রপার্টি, আমরা ভর কি এটা তো জানলাম, এটা বের করার কায়দাও বুঝলাম। এরপরে চলে আসি আমরা ভরবেগ কি, হোয়াট ইজ মোমেন্টাম। ইংলিশে বলে মোমেন্টাম, আর ভরবেগ মুভমেন্ট দেখলে মনে হইতেছে আমাদের মানে রোমান্টিক মুভমেন্ট মনে হয়ে যেতে পারে ব্যাপারটাকে, কিন্তু ভরবেগ আসলেই পদার্থবিজ্ঞান একটা রোমান্টিক একটা ব্যাপার। ভরবেগ কি সেটা একটু বোঝো, খুব সিম্পল অ্যান্সার, ভর আর বেগের গুণফল একটা রাশিকে বলা হইতেছে ভরবেগ। তোমরা যখন আর একটু আলোক বিজ্ঞান পড়বা, ফোটনের ভরবেগ পড়বা, তখন দেখবা আজগবি ঘটনা দেখা যাবে। ফোটনের কোনো বেগই নাই, তারপরে কিছুক্ষণ পরে যখন ফোটন দেবে দৌড়, তখন দেখবা ওর ভরবেগ চলে আসবে। ভর ছিল না, বেগ এসে বললো ভরবেগ চলে আসছে কোত্থেকে। তোমরা এরকম আজগবি প্রশ্ন দেখতে পারবা ফোটন নিয়ে যখন পড়াশোনা করবা। ফোটন নিয়ে যখন ইন্টারমিডিয়েটে তোমরা মডার্ন ফিজিক্সে আলোচনা করব, তখন দেখবা এই ধরনের চমৎকার জিনিসপত্র দেখা যাবে। যার ভরই নাই তার আবার ভরবেগ আসলো কোত্থেকে, এরকম আজগবি ঘটনা ঘটবে। সো যখন তোমরা আপেক্ষিকতা পড়বা প্লাস বোসন পার্টিকেল নিয়ে পড়বা, পার্টিকেল ফিজিক্স কখনো পড়বা, তখন তোমরা এগুলো জানতে পারবা। সো একটু বড় হও, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা আসো, আমি এখন তোমাদের ভরবেগ কাকে বলে সেটা একটু দেখো। যদি একটা বস্তুর ভর হয় 4 কেজি, বেগ হয় 2 কেজি, ভর আর বেগ গুণ করো, 4 আর 2 কত হয়? ভরবেগ কত হবে একটু কমেন্ট করে জানাও। ভর আর বেগের গুণফলই ভরবেগ, ভরবেগ হবে কত একটু কমেন্ট করে জানাও দ্রুত। আমি একটু কমেন্ট চেক করি তোমাদের। ক্যালকুলেটার হাতে আছে কিনা দেখো, ক্যালকুলেটার একটু চাপ দাও, ব্যাটারি ফুরে যাবে তো, ইউজ করো না কেন, একটু একটু চাপ দিয়ে অ্যান্সারটা বের করো। ভর আর বেগ দেওয়া রয়েছে, ভরবেগ কত? 4 আর 2, 4 দুগুণে আসলে 8, কিন্তু তারপরে আমি দেখতেছি তোমাদের নেট স্লো, তোমরা কেউ অ্যান্সার বলতে পারো নাই। তোমরা জনমকার গাধা, তুমি ছিলে কৃষ্ণ, সে ছিল রাধা, আর তোমরা ছিলে জনমকার গাধা। আচ্ছা আসো নেক্সট স্লাইডে চলে আসি। আমরা ভরবেগ রিলেটেড অনেক কিছু জানবো এখন। ভরবেগের সাথে গতিশক্তি সম্পর্কে দেখব। ভর আর বেগের গুণফলই ভরবেগ, এতটুকু বুঝতে পারছি। এম হইল ম্যাস, এখানে এম হইল ম্যাস। ম্যাস মানে ওই ম্যাস না, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, ওই সব মাছের কথা বলা হইতেছে না। এই ম্যাস আসলে ভরকে বলা হইতেছে, ইংলিশে ম্যাস মানে ভর, ঠিক আছে। আর ভি ইজ ইকুয়াল টু ভ্যালোসিটি বা বেগ, 2 দেওয়া আছে, 2টাকে গুণ করলেই ভরবেগ পাওয়া যাবে। তার মানে 4 আর 2 8। এইবার একটা জটিল প্রশ্ন, এই প্রশ্ন বোর্ডে আসে, মাঝে মাঝে অবজেক্টিভে আসে, তোমাদের অনেক দ্রুত সলভ করতে হয়। এই ট্রিক্সগুলো এখন যেটা বলবো সেটা তোমাদের খুব দরকার পড়বে, মাঝে মাঝেই অবজেক্টিভে আসবে, না হলে সরাসরি সৃজনশীলে চলে আসবে। এই টেকনিকটা মাথায় রাখতে হবে তোমাদের। এখন যেটা দেখাচ্ছি, বস্তুর গতি, শক্তি এবং ভর দ্বিগুণ করা হলে ভরবেগ কত গুণ হবে? আমি 2টা জিনিস চেঞ্জ করছি, গতি শক্তি আর ভর। তোমরা বলতে পারো নাকি? আমি দেখতে চাই একটু, আমি একটু টাইম নেবো এটাতে, আমি আগাবো না। তোমরা বলো বস্তুর ভর ম্যাস এম করা হয়েছে দ্বিগুণ, গতিশক্তি ইকে সেটাকেও দ্বিগুণ করা হয়েছে। এইবার তোমরা বলবা কি বলবা? তোমরা বলবা যে ভরবেগ কত গুণ হয়ে যাবে। প্রশ্ন বুঝতে পারছো আই থিঙ্ক সবাই? তোমরা দ্রুত তোমাদের যত বন্ধুবান্ধব আছে সবাইকে মেনশন করে প্রশ্নের অ্যান্সার জিজ্ঞেস করো। আর যারা এই যে স্লাইডটা যেটা পড়াচ্ছি, এই ব্ল্যাক বোর্ডের মধ্যে যে লেখাগুলো আছে সবগুলো তোমরা যারা পেতে চাও, তারা জাস্ট এই ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের আমরা পাঠিয়ে দেবো এই স্লাইডটা। সো তোমরা ডাউনলোড করে নিতে পারবা আজকের ক্লাসটা যারা করতেছো আর কি। সো আসো আমরা এখন তাহলে প্রশ্নটা কি খেয়াল করে, বস্তুর গতিশক্তি দ্বিগুণ করছে, ভর দ্বিগুণ করছে, এখন ভরবেগ কত গুণ হবে সেই অ্যান্সারটা জানতে চাচ্ছি আমি। দেখি কেউ অ্যান্সার দিতে পারছে কিনা। কেউ এখন অ্যান্সার দিতে পারে নাই? সবাই আসলে পারতেছে না, কেউই পারতেছে না এখনো, কেউ অ্যান্সার দিতে পারে নাই, কোনো অ্যান্সার আসে নাই। বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হয়েছে, ভরও দ্বিগুণ করা হয়েছে, এবার ভরবেগ কত গুণ হয়ে যাবে সেটা যদি কেউ বের করতে পারো, কোনো ছাত্রছাত্রীর এই দক্ষতা থাকে, তাহলে একটু দ্রুত কমেন্ট সেকশনে
নিজের মোবাইলের যা আছে সেগুলো টিপে অ্যান্সারটা দাও। দিতে পারছো কিনা দেখো। কেউ এখনো দিতে পারতেছে না। স্বাধীন আছে, আমাদের সাকিব আছে, কিন্তু কেউ দিতে পারতেছে না অ্যান্সার। এই প্রশ্ন কিন্তু বোর্ডে আসবে, বোর্ডে হয় অবজেক্টিভে আসবে, না হলে সৃজনশীলের মাঝখানে আসবে। তোমাদের অ্যান্সার বলাটা দরকার খুবই। কত গুণ হবে বলতে পারতেছো না। আচ্ছা চলো তাহলে আমরা এই অ্যান্সারটা বের করি। তোমরা তাহলে আবারও হয়ে গেলা, আমি ছিলাম কৃষ্ণ, সে ছিল রাধা, তুমি ছিলা জনমকার গাধা, অ্যান্সার দিতে পারলো না। ঠিক আছে, চলো এবার অ্যান্সারটা দেখো কেমনে করে অ্যান্সার করতে হয়। গাধা থেকে মানুষ হওয়ার চেষ্টা করো। চলো দেখে ফেলি কীভাবে অ্যান্সার বের করতে হয়। দেখো হাতে ধরে ধরে অঙ্কটা করে দেব, তোমরা খালি চোখ কান খোলা রেখে তাকে দেখবা কি করতেছি। প্রথমত গতিশক্তি ই কে রাশিমালা লিখতেছি। ই কে, কে ক্যান কাইনেটিক, কাইনেটিক মানে গতি, ই মানে এনার্জি। ই কে ইজিক্যাল টু লিখবো হাফ এম ভি স্কোয়ার, হাফ কি এম ভি স্কোয়ার। এটা সেই ছোটোবেলার সূত্র, কোথা থেকে আসে প্রমাণ এখন করতে যাচ্ছি না, বাট করাই যাবে, এটা কোনো কঠিন কিছু না। সেই কাজ শক্তি উপপাদ্য থেকে এটা বের করে ফেলা যাবে চাইলে, আর অনেক কিছু দিয়ে বের করা যাবে। জাস্ট আমি ধরে নিচ্ছি যে এই এখন কাজ ক্ষমতা শক্তি বাড়াচ্ছি না, তাই ই কে ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার তোমরা জানো। আর যদি না জানে থাকো তাহলে মুখস্থ করো, এখনই মুখস্থ করে ফেলো, কিচ্ছু করার নাই। তোমার বুঝলেও এটা মনে রাখাই লাগবে, এটা সূত্র হিসেবেই মনে রাখা লাগবে। তুমি আজকে মুখস্থ করো কি কালকে করো, কিছু আসে যায় না, করাই লাগবে। তুমি এটা বুঝে মুখস্থ করলে আরও বেটার। যাই হোক, আমার এই টপিক আজকের পড়ার জিনিস না, আজকে এটা নিয়ে কথা বলবো না। একে কেন হাফ এম ভি স্কোয়ার সেটার একটা প্রশ্নের উত্তর তোমাদের জানতে হবে, কাজ ক্ষমতা শক্তিতে এটা পড়ানো হবে। আচ্ছা, এম ভি হোল স্কোয়ার দিলাম, হোল স্কোয়ার দিয়ে রাখলাম। দেখো আমি কি করলাম, আকাশ থেকে এম নিয়ে আসছি, নিচে এম দিছে দিয়ে গুণ করছি, উপরে এম দিয়ে গুণ করছি। খুন করি নাই বলে খুন শুনবা না কিন্তু, কথা অনেকে ঠিক মতো কানে শুনে না। ঠিক আছে, দেখবা উপরে এম নিচে এম, দুই পাশে একই জিনিস দিয়ে যদি গুণ করি, উপরে ছাগল নিচেও ছাগল, যদি একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করি তাহলে কোনো ভগ্নাংশের মধ্যে কোনো পার্থক্য থাকে না, কারণ দুইটা কাটাকাটি যায়। মানে আমি যদি উপরে ছাগল লিখি, ছাগল 6 ছাগল ছাগল, আর নিচে লিখি যদি ছাগল, তাহলে ছাগল ছাগল ম্যাথমেটিক্যালি কাটা যাবে, অ্যান্সার আসবে 1। 1 দিয়ে যে কোনো কিছুরে গুণ করলে কোনো সমস্যা নাই, তবে খুন করলে সমস্যা আছে। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, উপরে লেখছো ছাগল, নিচে লিখলা পাগল। এই যে পাগল, দেখো উপরে ছাগল নিচে পাগল, এই জিনিসকে কিন্তু তুমি যদি পরীক্ষায় করো, মানে উপরে লেখছো এম, এনে লেখছো হলো এন, তাইলে তুমি আসলে ভগ্নাংশের ধর্ম বা রেশিওনাল প্রপার্টিস, রেশিওর যে প্রপার্টিস বা ধর্ম থাকে, ভগ্নাংশের যে ধর্ম থাকে সেটা নষ্ট করে ফেলছো। এই ধর্ম যদি নষ্ট হয়ে যায়, চুম্বকের ধর্ম নষ্ট হয়ে গেলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, আগুনের ধর্ম নষ্ট হয়ে গেলে আগুন জ্বলা বন্ধ হয়ে যায়, তারপরে মানুষের ধর্ম নষ্ট হয়ে গেলে সে মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। একই রকমভাবে ভগ্নাংশের ধর্ম নষ্ট করে দিলে তোমার অঙ্ক নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তোমার এই যে গাণিতিক ক্যালকুলেশন তুমি করতেছো সব কিছুর বাটা হয়ে যাবে, তোমাকে জিরো দেবে। বুঝতে পারছো, ছাগল আর পাগল একসাথে লেখা যাবে না, ছাগল ছাগল লেখা যাবে, পাগল পাগল লেখা যাবে, এম এম উপরে নিচে লেখা যাবে। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো, বাচ্চা মস্তে হো কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো 1/2m, এই এম ভি, এম আর ভিকে কী বলে, ভরবেগ, সো পি স্কোয়ার দিলাম। এই এম আর ভির পরিবর্তে কী লিখলাম আমি, যেহেতু পি ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, ভর দিকে পি দ্বারা প্রকাশ করা, পি ফর পাগল। ঠিক আছে, এই পাগল হইল এম আর ভির গুণফল, তাই আমরা এটা বসিয়ে দিলাম। পি হইল ভরবেগের গুণফল, তাই ভর আর বেগ গুণ করে আমি পি লিখে দিলাম। এরপর তাহলে কী দাঁড়াইলো, জিনিসটা দাঁড়াইলো কি একটু দেখো, ই কে ইজিক্যাল টু কী দাঁড়াইলো, ই কে ইজিক্যাল টু দাঁড়াইলো তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এবার আমার দরকার পি, এখান থেকে পি বের করতে চাই, পি স্কোয়ার ইজিক্যাল টু কত আসে দেখো, ই কে ইন্টু 2m, তাহলে ই কে 2m এরকমভাবে দিতে পারি। তাহলে পি এর মান কত আসে, পি এর মান আসে হলো রুট ওভার অফ 2 ই কে এম, এটা আসে। এইবার দেখো আমি এটার মধ্যে কি করি, এবার ধরো এই যে কি করা হয়েছে, ই কে দ্বিগুণ করা হয়েছে। আমি ধরলাম যে আগে আদি অবস্থায় ভরবেগ ছিল p1, সেই সময় গতিশক্তি দ্বিগুণ করা হয় নাই, ই কে 1 ছিল তখন, আর ভরও দ্বিগুণ করা হয় না, m1 ছিল, তাইলে ভরবেগ p1 এর সমীকরণ এইটা। এইবার এই একই সূত্র, এই সূত্র দিয়ে আমি এটা বের করলাম। এবার একই সূত্র এটার দ্বারাই আমি আরেকটা জিনিস বের করব। কি বের করব, এবার P2 বের করব। P2তে কি করব খেয়াল করে দেখো, P2তে আমরা লিখব 2 EK1 এর পরিবর্তে আমরা লিখব EK2, আর M এর পরিবর্তে লিখব MA2।
মানে মনে করো এটা হলো তুমি আগের জন্মের না, মানে এটা হলো তুমি বিয়ে করার আগে, আর এটা হলো বিয়ে করার পরে। বিয়ে করার পরে কি হবে, তোমার বউ তোমার খাওয়ায় মোটা করে ফেলবে অনেক, ঠিক আছে, বুঝতে পারছো? তারপর তুমি হয়তো একটা নতুন বাড়ি গাড়ি কিনতে পারো, তাহলে তোমার একটু স্বাস্থ্য বাড়বে, আবার একটু বাড়ি গাড়িও বাড়বে। তো ই কে আর এম দুইটাই বাড়বে, এরকম চেঞ্জ হবে। সো বলা হয়েছে প্রশ্নে, দেখো দুইটাকে দ্বিগুণ করা হয়েছে, কে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এখন কে নাই, এখন বিয়ে হয়ে গেছে, তো এখন আর ব্যাচেলার করা যাবে না, তারে বলতে হবে বিবাহিত, ঠিক আছে? তাইলে তার এখন কি বলা যাবে, তার স্বাস্থ্য একটু বাড়ছে মনে হয়। তাহলে আগের স্বাস্থ্য আর এখনকার স্বাস্থ্য, আগে যদি 2 কেজি থেকে থাকে, এখন কি 2 কেজি থাকবে না। কে 1 থাকবে না, কে 2 লিখছি এই কারণে। আবার আগে বিয়ের আগে যেরকম বাড়ি গাড়ি ছিল, এখন হয়তো তার থেকে কম বা বেশি হইতে পারে, কারে বিয়ে করছে এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা দেখো, এটা M1 থেকে M2 হয়ে গেছে, দ্বিগুণ যেহেতু করা হয়েছে, তাইলে কে 2 হবে এটার দ্বিগুণ, আর M2 হবে M1 এর দ্বিগুণ। এটা আমরা এখন পরের লাইনে বসাইতে যাচ্ছি। তাকে দেখো খুব ভালো করে, এই লাইনটা খুব ভালো করে খেয়াল করো। চোখের মধ্যে 10টা চশমা লাগিয়ে দরকার পড়ে দেখো, যারা চোখে দেখো না, অ্যান্সার তো একটাও দিতে পারলো না, তাকে দেখো কি করলাম। কে 2 পরিবর্তে আমি লিখলাম 2 দ্বিগুণ, যেহেতু জিনিসটা M2 যেটা, M2কে M1 এর দ্বিগুণ করে লিখলাম। লিখলাম, লেখার পরে কি করব দেখো, তাকে হা করে তাকে দেখো, হ্যাঁ বেশি হা করো না, মশা ঢুকে পড়বে তাহলে মুখের মধ্যে। আচ্ছা দেখো 2 আর 2 সামনে আছে 4 রে আমি লিখতে পারি 2 স্কোয়ার, তারপরে 2, তারপরে কে 1 ইন্টু M1 লিখলাম। দেখো 2 স্কোয়ারের রুট করলে হয়ে যাবে 2, তারপরে বাকি 2 কে 1 M1 এগুলারে একসাথে রাখলাম। এটা একটু বেঁকা হয়ে গেছে, দাঁড়াও ঠিক করে দিও রে, বেচারা অষ্টবক্র হয়ে গেলে বিপদ হয়ে যাবে। দেখো এইবার তোমাদের চোখটা বড় করে তাকে দেখো, এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ এইখানে 2 বাদে ওই জিনিসটাই আছে না, একই জিনিস না, উপরে নিচে তাকে দেখো, P1ই এটা, মানে দ্বিগুণ হয়ে গেছে, P1 এরও দ্বিগুণ হবে। সো এটা আসলে আমরা লিখতে পারি 2 ইন্টু P1। এটা আসলে কি ছিল, P2 ছিল, খেয়াল করো, P2-র মধ্যেও এই একই সূত্র অ্যাপ্লাই করছো তুমি। তার মানে কত গুণ হবে, দ্বিগুণ হবে। এই প্রশ্নের উত্তর কি, দ্বিগুণ হবে, অ্যান্সার দ্বিগুণ। ভরবেগ আর ভর আর গতিশক্তি দ্বিগুণ করলে ভরবেগও দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা সবাইকে এই প্রশ্নের উত্তর বুঝতে পারছি কি না একটু কমেন্ট করে জানাই দাও, তোমরা একটু কমেন্ট করে জানাও বুঝতে পারছো কি না, তাড়াতাড়ি জানাও। বুঝতে না পারলে আমি আবার রিপিট করব পুরোটাই, সমস্যা নাই। তোমরা যত বড় কথা, আমি তার থেকে অনেক বেশি বোঝানোর সামর্থ্য রাখি। তুমি যতবারই বুঝবা না, 1000 বার বুঝাবো তোমারে, যতটুকু বুঝাবো ওইটা দিয়ে সারা জীবন কাটাই দিতে পারবা, ওইটা তোমার থেকে বেশি বাংলাদেশের কেউ আর বুঝবে না। সো তাড়াতাড়ি করে বলো বুঝছো কি না, কমেন্টে লেখো তাড়াতাড়ি, নেক্সট টপিকে যাবো, নাইলে যাইতে পারতেছি না তোমাদের জন্য। দ্রুত লেখো, বুঝতে পারছো কি না? ইয়েস স্যার, জি ভাই, হ্যালো ভাই, কিছু একটা লেখো ভাই তাড়াতাড়ি। ওকে, নেক্সট টপিকে চলে যাই। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, আমরা গতিশক্তি আর ভর দ্বিগুণ করা হইলে ভরবেগ ও দ্বিগুণই হয়ে যাচ্ছে, সেটা দেখতে পারলাম গাণিতিকভাবে। তোমরা বাসায় একটা হোমওয়ার্ক নিয়ে রাখো, ভরবেগ 4 গুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে। ভরে এবার চেঞ্জ করি না, আর শুধু ভরবেগে চেঞ্জ করছি, কত হবে সেটা একটু কইটা দেখো বাসায়। এটা আসলে বাসায় নিয়ে, এই তো আমাদের সাকিব বলে ফেলছে, বুঝছি সাকিব, তোমাকে দিয়ে হবে, তোমারে খুঁজতেছে ক্লোজ আপ আর প্রথম আলোর দূরে থাকার গল্প। আচ্ছা চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। আরে বাপরে, বোর্ডটা এত সুন্দর দেখা যাচ্ছে, এত হট দেখা যাচ্ছে, তোমরা বনে লেখার প্রেমে পড়ে যাবা। বোর্ডের মধ্যে লেখা এত সুন্দর দেখা যাচ্ছে। সামনে নিউটনের 3টা সূত্র আছে, 3টা সূত্রের একটা বোঝা যাবে না যদি আমরা রিফারেন্স ফ্রেম বুঝতে না পারি। রিফারেন্স ফ্রেম 2 ধরনের হয়, ইনার্শিয়াল রিফারেন্স ফ্রেম আর নন ইনার্শিয়াল রিফারেন্স ফ্রেম। তারপরে তোমাদের বাংলাটা বলে দিচ্ছি, একটু লিখে নাও, তারপরে আমি তোমাদের বোঝাচ্ছি জিনিসটা কি। ইনার্শিয়াল রিফারেন্স ফ্রেমকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। এই কাঠামো সেই কাঠামো না যেটা দিয়ে তোমার মানে বাসার খাট বানানো হয়, ঠিক আছে, ওইরকম কিছু না। নন ইনার্শিয়াল রিফারেন্স ফ্রেম মানে অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তোমরা এই 2টা বাংলা লেখো, তারপরে তোমাদের জাস্ট একটা কথা বলতেছি,
তোমার সাপেক্ষে কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স যদি সমবেগে চলে অথবা স্থির থাকে, তাইলে এই দুইটাকেই তোমার সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো বলা যাবে, সমবেগ আর না হইলে জিরো বেগ যারা চলবে তারাই হলো জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো বলবো তোমার সাপেক্ষে যদি ত্বরণে চলে। এখন প্রসঙ্গ কাঠামো কি হ্যান ত্যান এটা ওটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, খুব সহজ কথা। তোমরা জীবনে বাসে চড়ছো, সাইকেলে চড়ছো, গাড়িতে চড়ছো কি না একটু কমেন্ট করে জানাও। খুব ভালো করে বুঝাচ্ছি, খেয়াল করো। তোমরা যখন স্কুলে যাওয়ার সময় হাঁটতে শুরু করো, তখন তোমার যদি কেউ ফোন করে, তুমি ফোন ধরে বলো না যে আর স্কুলে যাইতে আর 2 মিনিট লাগবে, আর স্কুলে যাইতে 10 মিনিট লাগবে। বা তোমার কোনো বন্ধু বা বান্ধবী যদি তোমার কল করে, বন্ধু চলে আসো খেলার মাঠে, ফুটবল খেলা হইতেছে, আসো একটু লাত্তালাত্তি করি, 11 জন 22 জন 22 জন মিলে একটা ফুটবলকে লাথি মারি। যদি তোমাদের এরকম বন্ধুরা কল করে, তখন তোমরা কি বলো? যে আমি আসতেছি, রাস্তায় এখানে আছি, ওখানে আছি। তুমি কি করলা? তোমার সাপেক্ষে আরও কত দূরে যেতে হবে, মানে তোমার সাপেক্ষে একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ মনে মনে কল্পনা করছো, মনে মনে মাথার ভিতরে কল্পনা করে তুমি একটা হিসাব বলে দিছো যে আমার আর 10 মিনিট লাগবে আসতে, আমি সামথিং 1 কিলোমিটার দূরে আছি বা 2 কিলোমিটার দূরে আছি। বা গাড়িতেও তোমরা জিপিএস এর মাধ্যমে দেখতে পারো। তোমরা যেটা করো সেটা হইলো তোমার সাপেক্ষে একটা অক্ষ টেনে তোমরা চিন্তা করা শুরু করো। এইটাই হলো আসলে রেফারেন্স ফ্রেম। তোমরা যেটা করতেছো মনের মধ্যে, ওইটাকে একটু গাণিতিকভাবে এক্স ওয়াই জেড, তারপরে সময়, কোন সময়ে আছে তুমি, কোথায় আসো তুমি, কত দূরে আসো রেফারেন্স পয়েন্টটা থেকে, এই জিনিসগুলোর দ্বারা একটু গাণিতিকভাবে প্রকাশ করাটাই হলো রেফারেন্স ফ্রেম। সো তোমরা যখন বাসে চলো, তখন তুমি একটা বাসের মধ্যে তুমি একটা বাস হিসেবেই একটা রেফারেন্স ফ্রেম হয়ে যাইতেছো। আবার যখন তুমি থাইমা চুপচাপ বসে থাকো, তোমার সাপেক্ষে একটা বাসকে আসতে দেখো, তার মানে তুমি একটা স্থির রেফারেন্স ফ্রেম, একটা বাস তোমার দিকে সামনের দিকে ছুটে আসতেছে। এখন তোমাদের যে কথাটা বললাম, জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যদি তুমি একটা রেফারেন্স ফ্রেম, তোমার পাশে তোমার একটা বন্ধু চুপ করে বসে থাকে স্থির বেগে, তার মানে তোমার সাপেক্ষে তোমার বন্ধু রেফারেন্স ফ্রেমটা হলো জড় প্রসঙ্গ কাঠামো। আবার তোমার বন্ধু যদি সাইকেল নিয়ে সমবেগে তোমার থেকে দূরে সরে যেতে থাকে সমবেগে, তাইলে ওইটা জড় প্রসঙ্গ কাঠামো। যদি এমন হয় তোমার একটা বন্ধু তোমার থেকে রকেটে করে অনেক ত্বরান্বিত হয়ে বা BMW গাড়িতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে চরম গতিতে সামনের দিকে দৌড়ে চলে যাচ্ছে, না গাড়ি চালিয়ে দৌড়াবে কেন গাড়ি থাকতে, গাড়ি চালিয়ে সামনের দিকে অ্যাক্সিলারেট করতেছে, তখন তোমরা বলতে পারবা যে ওই প্রসঙ্গ কাঠামোটা জড় প্রসঙ্গ কাঠামো না, অজড় প্রসঙ্গ কাঠামো। তো দুইটা প্রসঙ্গ কাঠামোর পার্থক্য তোমরা বুঝতে পারছো। আমি একটু অফিসিয়ালভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করে দেখাচ্ছি বোর্ডের মধ্যে। তোমরা সবাই হা করে তাকিয়ে থাকো, মশা যেন মুখে না ঢুকে খেয়াল রাখো, দেখাই দিচ্ছি, খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। প্রথমে একটা গাড়ি আঁকতেছি, দেখো এটা হলো একটা গাড়ি, আর এইখানে নিচে তোমার আঁকতেছি, দেখো এই যে তোমার এখন জামা কাপড় সহ আঁকতে পারতেছি না আমি, বাট তোমার আমি স্টিকম্যান হিসেবে আঁকতে চাচ্ছি, এই যে তুমি, ঠিক আছে? এখন মেয়েরা রাগ করবে, এই কারণে এক সাইড মেয়ে দিয়ে দেই। আবার মেয়েদের রাখলে একটা ঝামেলা আছে, জামা কাপড় দিতেই হবে, এরকম একটা টেন্ডেন্সি আছে। বাট এটা চয়েস, বাই চয়েস। মানুষ যদি জামা কাপড় পরে না পরে কিছু আসে যায় না, তাতে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারপরে আমি একটু জামা কাপড় এঁকে দিলাম, ঠিক আছে? শালীলতা বজায় রাখার চেষ্টা করতেছি, আর ছেলেদের টাকলাম না, একটু অশ্লীলতা বজায় থাকলে ক্লাসে মজা লাগবে। আচ্ছা, তো এই পাশের টুক মেয়ে, ওই পাশের টুক ছেলে, তুমি নিজের কল্পনা করে নাও, বুঝছো? মেয়েরা তো আবার একটা লিপস্টিক লাগাই দিতেছি, খারাও দাঁড়াও, এইটুকু অংশে লিপস্টিক লাগাই দিলাম। আর ছেলের অংশটা যেটা আছে ওইটা মনে করো লিপস্টিক নাই, ঠিক আছে? এটা একবার অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে আঁকছি, সবাই খুশি। আমরা এখন যেহেতু অনেক খুশি হয়ে গেছি, তাহলে এখন জড় প্রসঙ্গ কাঠামো কি, অজড় প্রসঙ্গ কাঠামো কি সেটা একটু বুঝে ফেলি, নাহলে নিউটনের কোনো সূত্রে বোঝা যাবে না। খেয়াল করে দেখো, একটা বাস আঁকছি, একটা ট্যাক্সি কাপ আঁকছি, এবার একটা ট্রাক আঁকবো। ট্রাক কেমনে আঁকবো? চাই ট্রাক তো আঁকতারি না, সমস্যা নাই, আমি আঁকতে না পারলে উল্টাপাল্টা কিছু একটা বানাবোই, ঠিক আছে? এই যে সারের মতো দেখতে, এটাই ট্রাক, ঠিক আছে? দেশি ট্রাক। এইবার ট্রাকও যাচ্ছে, গাড়িও যাচ্ছে, ট্যাক্সি কাপও যাচ্ছে, আর তুমি এখানে চুপ করে বসে রয়েছো, তোমার বেগ শূন্য।
তোমার সাপেক্ষে হুট করে এই গাড়িটা নষ্ট হয়ে গেছে, গাড়ির বেগও শূন্য হয়ে গেছে। আর এই যে ট্যাক্সি কাপ আছে, তোমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই ট্যাক্সি কাপে ঘুরে বেড়াচ্ছে, তার একটা বেগ আছে, তার এই যে ভি বেগ আছে, ভি হইলো ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে গাড়িটা, হেভি গতিতে চলতেছে, ঠিক আছে, নতুন গার্লফ্রেন্ড নতুন গাড়ি। এরপর কি হয়েছে, এইটার মধ্যে বেগ চেঞ্জ হচ্ছে, বেগ নট কনস্ট্যান্ট, ভ্যারি মানে চেঞ্জ, ভ্যারিয়েবল মানে হলো পরিবর্তনশীল। আর আছে, মানে ত্বরণ আছে, ত্বরণ মনে করো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এই ট্রাকটা চলতেছে। তাইলে তোমার সাপেক্ষে এই যে এই দুইটা জিনিসটা আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার 1 নম্বর আর 2 নম্বর ভেহিক্যাল, 1 নম্বর আর 2 নম্বর ভেহিক্যাল মানে হলো যানবাহন, তোমার সাপেক্ষে জড়, তার মানে 1 আর 2 এটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। আমি আগেই বলছি এই কাঠামো সেই কাঠামো না যেটা দিয়ে তোমরা বাড়িঘর বানাও, ঠিক আছে, ওইটা না। ফ্রেম অফ রেফারেন্স হলো গাণিতিকভাবে ওই রকম কাঠামো। আর জড় প্রসঙ্গ কাঠামো, আর এটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। লিখে নাও সবাই আই থিঙ্ক বুঝতে পারছো, হলুদ হলুদ লেখা, আর এইরকম একটা বিকট একটা কার্টুন বামে আঁকা রয়েছে, এটাই তুমি, ঠিক আছে। অ্যান্সার তো দিতে পারো না একটাও, তোমার আর কি বলবো, তোমাদের একটা কথাই বলতে পারি, আমি ছিলাম কৃষ্ণ, সে ছিল রাধা, তোমরা ছিলাম জনমকার গাধা। আচ্ছা দেখো, আমরা যেটা বলতেছিলাম জড় প্রসঙ্গ কাঠামো কি, অজড় প্রসঙ্গ কাঠামো কি, এটা আমরা বুঝে ফেলছি। এবার আসো সামনের দিকে আগাই। এবার নিউটনের সূত্র বলবো, এবং নিউটনের সূত্র আমি যাওয়ার আগে জিজ্ঞেস করতে চাচ্ছি, নিউটনের 3টা সূত্র কি প্রমাণ আছে, কোনো প্রমাণ করতে পারবা নিউটনের 3টা সূত্রের একটা সূত্র? কেউ যদি পারো কমেন্ট করে জানাও, তোমাকে আমি নগদ এখনই মোটামুটি 10,000 টাকার পুরস্কার দেব। নিউটনের 3টা সূত্রের গাণিতিক কোনো প্রমাণ দিতে পারলে এখন লাইভে আমি বলতেছি, এই পরে আবার কেউ ভিডিও দেখলে দেখা যাবে প্রমাণ বের হয়েছে, তখন আসবে, তখন হবে না। আজকে ডেট সহ বলে দিচ্ছি, 24 মার্চ 2021। নিউটনের 3টা সূত্রকে গাণিতিকভাবে প্রমাণ করতে পারলে তোমাদের এখনই 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এই লাইভে যে কমেন্ট করে জানাইতে পারো, দ্রুত চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নাও, চ্যালেঞ্জটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নাও, যদি পারো দ্রুত বইলা দিও। তার মানে কি, আমি এত কনফিডেন্সের সাথে চ্যালেঞ্জ করতেছি কেন? কারণ নিউটনের 3টা সূত্রের কোনো গাণিতিক প্রমাণ নাই, আর নিউটনের 3টা সূত্র যে ভুল সেটাও প্রমাণ করা যাবে, এবং আমি এখনই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে করে দেবো। বুঝছো কথা, বুঝছো? দেখো চুপচাপ হা করে তাকে দেখো নিউটনের সূত্র কেমনি ভুল প্রমাণিত হয়। দেখো, এটা বোঝার জন্যই তোমাদের এতক্ষণ জড় প্রসঙ্গ কাঠামো বুঝাইলাম, অজড় প্রসঙ্গ কাঠামো বুঝাইলাম, কি সমস্ত আজগুবি জিনিস বুঝাইলাম, তাই না? তোমাদের মনে হলো যে এটা তো পরীক্ষা আসবে না, বাট আসবে। প্রথমেই চলে আসি নিউটনের ফার্স্ট ল, নিউটনের প্রথম সূত্র। নিউটন সেই লোকটা যে ওই যে তোমাদের কি জানো আজগুবি একটা মানে বিদেশি কুকুরের মতো চুল, ঠিক আছে, দেখছো না তোমরা নিউটনকে তো দেখছোই। নিউটন দেখতে খুবই সুন্দরী একটা মানুষ ছিল। আর দেখো এবার নিউটন কি বলছে, নিউটন বলছে স্থির অবস্থায় কোনো বস্তু রেখে দিলে স্থিরই থাকবে, ও ঝামেলা করবে না, ও নাচবে না। মানে তোমার বাসায় যদি তুমি কোনো তোমার বাথরুমের মধ্যে একটা সাবান রেখে দাও, একটা ডাব সাবান রেখে দাও, তাইলে ওই সাবান নাচবেও না, দৌড়াবেও না, পিছলাবেও না, কিচ্ছু করবে না, সাবান চুপচাপ থাকবে। কিন্তু দেখা যায় আমাদের সাবান আসলে বাথরুম থেকে বিভিন্ন জায়গায় চলে যায় পিছলে, বা আমরা নিজেরাই জানি না কোন জায়গায় রাখছি। আর ছেলেরা তো বিশেষ করে কোন জায়গায় সাবান রাখে এটা এমনিও বুঝে না, ঠিক আছে। আর নিউটন একটা কথা বলছে, গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকবে। এই যে হলুদ বস্তুটা দেখো, এটা যে নাচতেই থাকবে, যাইতেই থাকবে। যদি কোনো ঘর্ষণ কাজ না করে, এটার মধ্যে কেউ এটাকে বল প্রয়োগ না করে, তাহলে গতিশীল বস্তু সবসময় ধ্রুব বেগে চলতেই থাকবে। তাইলে দুইটা কথা নিউটনের প্রথম সূত্র বলে। 1 নম্বর কথা কি, যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু সবসময় স্থিরই থাকবে, আদি বেগ শেষ বেগ সব বেগ শূন্যই থাকবে। আর যদি বস্তুটার উপর বল প্রয়োগ করা না হয়, সেটা যদি আগে গতিশীল থাকে, আদি বেগ শেষ বেগ সবই ওই একই বেগ থাকবে, একই থাকবে বা ধ্রুবক থাকবে। মানে ডানের ক্ষেত্রে 2 নম্বর কেসটা হলো এই যে হলুদ বস্তুটার ক্ষেত্রে যেটা নড়তেছে, আর প্রথম কেসটা হলো এই যে নীল বস্তুটা চুপ করে বসে রয়েছে, ঘাপটি মেরে বসে রয়েছে, ওই হালার পোহালার জন্য। বুঝতে পারছো? এই যে সবুজটার জন্য আমাদের নিউটনের প্রথম সূত্রটা খাটবে। আর সেকেন্ড কথাটা হলো প্রথম সূত্র এবং প্রথম সূত্রে 2টা স্টেটমেন্ট, 2টা অংশই আমরা বুঝতে পারছি 2টা উদাহরণ দিয়ে। নীল বস্তুটা চুপ করে বসে রয়েছে কারণ ওর উপরে কোনো বল প্রয়োগ করতেছে না কেউ, আর
এই যে যেটা বস্তু এটা এটা চলতে আছে তো চলতে আছে, নন স্টপ লুপে আছে, ঠিক আছে, বন্ধ হইতেছে না। এখন আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছি, আমি একটু কমেন্ট চেক করি তোমাদের, যে তোমাদের কেউ আসলে নিউটনের সূত্র প্রমাণ করতে পারবে কিনা, 3টা সূত্রের মধ্যে একটা, কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে কিনা, তাহলে 10,000 টাকা পাঠিয়ে দেওয়া লাগবে, আবার মাঝখান থেকে বাস খাই যাবো। ঠিক আছে, দেখি কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে কিনা। ভাইয়া দেখা যায় না ক্লিয়ার, হায় হায়, এ তো আরেক সাংঘাতিক ব্যাপার, ক্লিয়ার দেখা যাইতেছে না। এটা তো আমি চিন্তা করে দেখিনি, কি ক্লিয়ার দেখা যাইতেছে না আমারে, না স্ক্রিন, নাকি লেখা, নাকি কমেন্ট, কি ক্লিয়ার দেখা যাইতেছে না, এটা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আর তুমি নেট কানেকশনটা একটু সবল নেট কানেকশনে আসো, তাইলে দেখা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা কেউ কমেন্ট করো নাই, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো নাই, নিউটনের 3টা সূত্রের একটা সূত্র নিউটন নিজে প্রমাণ করতে পারে নাই, তুমি কোথা থেকে করবা? নিজের কি নিউটন মনে করো নাকি? আচ্ছা আসো, এইবার আমরা নিউটনের সূত্রকে অপমান করব। অপমান মানে নিউটনের সূত্র যে ভুল সেটা কিভাবে প্রমাণ করা যায় সেটা দেখব। চলো, নিউটনের প্রথম সূত্র অনুযায়ী এই যে স্থির বস্তুটা দেখতে পাচ্ছ সেটা সবসময় স্থির থাকার কথা, আর এই যে হলুদটা যেটা নাচতেছে সেটা সবসময় নাচারই কথা, অর্থাৎ সমবেগে চলার কথা। কিন্তু আমি যদি একটা ছোটোখাটো প্লেন ভাড়া করি, ভাড়া না করলেও হবে, প্লেনের মধ্যে উঠি, জাস্ট প্লেনের টিকিট কেটে উঠবা, প্লেনে উঠার পরেই এই দুইটা বস্তুর দিকে তাকাবা। প্লেনটা একটা ত্বরণে যাচ্ছে, প্রথমে কি বলতেছি খেয়াল করে দেখো, প্লেনটা একটা ত্বরণে অ্যাক্সিলারেট করতেছে সামনের দিকে। ওর ধরো ত্বরণ আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এর থেকে বেশি হইতে পারে, আমি খেয়াল করি নাই। গুগলে সার্চ দিয়ে দেখো তো তোমরা প্লেনের ত্বরণ কত হয়, এটা একটা ভালো প্রশ্ন, তো মজার একটা অ্যান্সার বের করে তো তোমরা দেখো প্লেনের ত্বরণ জেনারেলি কত থাকে, প্লেন কত অ্যাক্সিলারেশনে যায় সামনের দিকে সেটা দেখতে পারো চাইলে। যাই হোক, তুমি ধরো একটা প্লেনে উঠছো, সেটার একটা ত্বরণ আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি এই প্লেন দিয়ে এইদিকে যাচ্ছ, তাইলে কি হবে, একটু প্লেনটা চালায় এখন দেখো তো। প্লেনটা দিয়ে যাচ্ছ, মনে করো প্লেন দিয়ে তুমি যখন যাবা, তখন তুমি যদি এই নীল বস্তুটার দিকে তাকাও, নীল বস্তুটার দিকে তাকাইলে তুমি দেখবা নীল বস্তুটা তোমার থেকে পিছনে চলে যাচ্ছে। সবাই বোঝার চেষ্টা করো, প্লেন থেকে দেখার চেষ্টা করো, প্লেনে উঠো, প্লেনের মধ্যে দিয়ে জানলা দিয়ে তাকাও, জানলা দিয়ে এই বস্তুটার দিকে তাকাও, দেখো 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 তো পিছনে চলে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে, পিছনে পিছনে যাচ্ছে না, পিছনে চলে যাচ্ছে। যদি পিছনে চলে যায় তাইলে নিউটনের তো কাম সারা হয়ে গেল কা। এই বস্তুটার উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হয় নাই, তারপরেও এই যে নীল বস্তুটা যেটা আমি দাগে দাগে সবুজ বানিয়ে ফেলাইলাম, এই বস্তুটা যেহেতু তুমি দেখতেছো পিছন দিকে যাইতেছে, এই বস্তুটার উপর বলও প্রয়োগ করা হয় নাই, এই বস্তুটার উপর নিট কোনো ফোর্স নাই, নিট ফোর্স 0, তারপরে বস্তুটাকে তুমি পিছনে যেতে দেখবা কেন? নিউটন তো এই কথা বলে নাই। নিউটনের প্রথম সূত্র ভুল, তোমার জন্য খাটলো না। তুমি একটা গতিশীল ফ্রেমে চলে আসছো, যে ফ্রেমে ত্বরণ আছে, ওই কারণে তুমি এই বস্তুটাকে গতিশীল দেখলা, যদিও এটার মধ্যে কোনো বল প্রয়োগ করা হয় নাই। এই কথাটা খুব ভালো করে লিখে রাখো, এই বস্তুর উপর নিট ফোর্স বা লব্ধি বল শূন্য, তবুও প্লেনে থাকা যাত্রীর সাপেক্ষে বা তোমার সাপেক্ষে এর একটা বেগ দেখা যাচ্ছে। এই বেগ থাকার কারণে নিউটনের প্রথম সূত্র ভুল প্রমাণিত হইল। 100% শিওর আমরা নিউটনের সূত্র এইখানে খাটে না, এবং নিউটন নিজেও জানে এটা খাটে না। নিউটন নিজেই বলে দিছিল যে যদি কোনো ফ্রেম অফ রেফারেন্স, মানে এই যে প্লেনটা বা অন্য কোনো একটা যানবাহনে তুমি উঠো যেটা ত্বরণে চলতেছে, সে যদি নিউটনের সূত্র খাটাইতে চায় তাহলে ভুল প্রমাণিত হবে। নিউটন নিজেই জানতো, নিউটন এই কথাটা বলেই রাখছে শুরুতেই। দেখো নিউটনের সূত্রটার মধ্যে খেয়াল করো, আমি যেটা ইংলিশে একদম অরিজিনাল সূত্রটা তোমাদের দেখাচ্ছি, এখানে লেখাই আছে শুরুতেই ইন অ্যান ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, মানে যে ফ্রেমে ত্বরণ আছে, মরণ বলি না কিন্তু এই বাচ্চারা, ত্বরণ বলছি, যে ফ্রেমে ত্বরণ আছে সেই ফ্রেমে কোনোদিনও নিউটনের সূত্র খাটবে না। এটা বলাই রয়েছে, নিউটন বলে দিছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে শুধু তার সূত্র খাটবে। জড় প্রসঙ্গ কাঠামো কেন শিখাইছি সবাই আশা করি বুঝতে পারছো। তোমরা কি বলটা ধরতে পারছো? নিউটনের সূত্রের কোথায় বল আছে? ধরতে পারো নাই? কি ধরছো তাহলে? মাছ ধরছো? আচ্ছা, কারো হাত তো ধরছই জীবনে অথবা স্বপ্নে। আচ্ছা শোনো, তাইলে আমরা বুঝতে পারলাম নিউটনের সূত্রটা ভুল। এবং এই হলুদ বস্তুটার ক্ষেত্রেও প্লেনে ওঠার সময় তুমি দেখতে পারবা ওইটা সমবেগে চলতেছে না। তুমি যেহেতু প্লেনে ত্বরণে চলতেছ, ভু ভু করে চলে যাচ্ছ এদিক দিয়ে, তাই তুমি এইটার যে বেগের পরিবর্তনের
হার সেটাও একটা লক্ষ্য করতে পারবা, মানে বেগটা কনস্ট্যান্ট পাবা না। হলুদ বস্তুটা তোমার কাছে কনস্ট্যান্ট বেগের সামনের দিকে আগাবে না, কারণ তুমি তো ত্বরণে জুড়ে জুড়ে চলে যাচ্ছ। তোমার সাপেক্ষে উল্টা দিকে একটা ত্বরণে বস্তুটা পিছনে চলে আসবে বা বেগের পরিবর্তন হবে। হলুদ বস্তুটাও সমবেগে চলবে না। স্থির বস্তু সবসময় স্থির থাকে, গতিশীল বস্তু ঝো বেগে চলার কথা। গতিশীল বস্তু এই যে হলুদটা যেটা পাস করতেছে, এইটা কি হবে না, সমবেগে চলবে না। নিউটনের সূত্র ভুল, প্রমাণিত। বুঝতে পারছো সবাই? খাতার মধ্যে নোট ডাউন করো। আমি একদম আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করেই পড়াই, মানে তোমরা যদি আমেরিকায় এমআইটিতে পড়তা তাহলে যে ক্লাস পাইতা, আমি এখানে ওই ক্লাসই নেব। তোমাদের দুই একটা বিন্দু পর্যন্ত 19-20 হবে না। আমাদের ক্লাস কোয়ালিটি মাইস্টার ডিফেন্ডার এক্সট্রিম, এবং আমরা যে কোনো প্রতিষ্ঠান, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের যে স্ট্যান্ডার্ড আছে সেটাকে মেনটেন করেই পড়াই। সো চলো আমরা নিউটনের সেকেন্ড লতে চলে যাই। আজকে আর বেশি পড়াবো না, অনেক পড়ে ফেলছো তোমরা। তোমাদের কোনো প্রশ্ন আছে নিউটনের প্রথম সূত্র যে ভুল এটা প্রমাণ করা নিয়ে? তোমরা একটু কমেন্ট করে আমাকে একটু জানাও তো, আমি দেখি তোমাদের কমেন্টটা একটু দেখি। হ্যাঁ, দাঁড়াও। নিউটনের দ্বিতীয় সূত্রের দিকে যাওয়ার আগে আমরা একটু কমেন্ট দেখি কারো কোনো সমস্যা আছে কিনা। ভাইয়া দেখা যায় না ক্লিয়ার, এইটাই কমেন্ট করছে আরেকজন। আচ্ছা, তোমরা কি কেউ দেখতে পারতেছো না? সবাই আন্দার দেখতে পাচ্ছ? তোমরা কেউ দেখতে পাচ্ছ না? আচ্ছা, না দেখতে পেলে না দেখলা, চোখ বন্ধ করে কথা শোনো চুপচাপ। রেডিও ফুর্তিও আজকাল মানুষ নাম রেখে দেয় জিনিসপত্রের। আচ্ছা দেখো, সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড ল কি বলে? আমরা অনেকেই বলি নিউটনের সেকেন্ড ল হলে এ ফিজিক্যাল টু এম এ। নিউটনের সেকেন্ড ল কখনোই এ ফিজিক্যাল টু এম এ না। প্রথমে লেখো এই কথা না, এ ফিজিক্যাল টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কখনোই জানা যায় না। এফ ইজিক্যাল টু এম এ, এই কথাটা, এই সূত্রটাই আসলে ভুল। এই যে এফ ইজিক্যাল টু এম এ সুন্দর করে লেখো, ইহা ভুল। কোথায় লেখবা? বড় করে লেখো, ইহা ভুল, ইহা ডাহা ভুল। তোমরা যারা জানো ফাদার ইজিক্যাল টু মাদার, এটা এই সূত্র সঠিক ভার্সন না, এটা এফ ইজিক্যাল টু এম এ একটা ভুল। বড় করে লিখে দিছি, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। দেখা যায় না যে বলতেছো সে আমার কথা শোনো, এ ফিজিক্যাল টু এম এ ভুল, 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 এ ফিজিক্যাল টু এম এ ভুল। তাহলে সঠিক কি ভাই? নিউটন দ্বিতীয় সূত্র যখন বুঝবা তখন বুঝতে পারবা আসলে কি সঠিক। In an inertial reference frame, the change in momentum of an object with respect to time is proportional to the net force acting on it, and the change in momentum will be in the direction of force. বাংলায় সোজা কথায়, সোজা বাংলায়, হুদা বাংলায় বলতেছি, শোনো বাচ্চারা। নিউটন বলছে যে একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ মনে করা আগে ছিল p1, পরবর্তীতে হয়েছে p2। টি সময় যদি এই পরিবর্তনটা হয়ে থাকে p1 থেকে p2, তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে p2 মাইনাস p1 ডিভাইডেড বাই টি, এটাকে বলে ভরবেগের পরিবর্তনের হার। তোমার বয়স ছিল আগে 10, এখন হয়েছে 20, এখন ধরো চলে গেছে 10 বছর, তাহলে তোমার বয়সের পরিবর্তনের হার হলো 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 10। সবাই এই থিং বুঝতে পারছি? তুমি ধরো একটা ব্যবসা করতে গেছিলা, তারপরে তোমার ব্যবসার মনে করো উন্নতি হয়েছিল, সামথিং ধরো 5 লাখ টাকার ব্যবসা শুরু করছিলা, তারপরে 50 লাখ টাকার ব্যবসা হয়ে গেছে। তোমার সময় লাগছে হলো 10 বছর এই কাজটা করতে, তাহলে ব্যবসার উন্নতির হার হবে 50 মাইনাস 5 ডিভাইডেড বাই 10। তাইলে ভরবেগের পরিবর্তনের হার কি জিনিস? এইখানে আমরা দেখলাম একটা বস্তুর আগে ভরবেগ যদি p1 থাকে, পরবর্তীতে ভরবেগ যদি p2 থাকে, তাহলে p2 মাইনাস p1 ডিভাইডেড বাই যত সময় পরিবর্তনটা হচ্ছে সেই সময় দ্বারা ভাগ করলে ভরবেগের পরিবর্তনের হার পাওয়া যাবে। নিউটন বলতেছে যে ভরবেগের পরিবর্তনের হার হবে এর বস্তুটার উপর প্রযুক্ত নিট বলের। এই কথাটা খেয়াল করো, নিট বল মানে হলো লব্ধি বল, বয় ধয় রসিকার, ঠিক আছে? লব্ধি বানামটা জানি না ঠিক আছে কিনা, বাট লব্ধি বলের সমানুপাতিক হবে। লব্ধি বল মানেটা কি? লব্ধি বল হইতে পারে বলটা সামনে থেকে একটু প্রয়োগ করা হয়েছে, পিছন থেকে একটু প্রয়োগ করা হয়েছে, 5-7 জন মিলে এই বস্তুর উপর বল প্রয়োগ করছে। আমার লাগবে লব্ধি যে ফোর্স, সামেশন অফ ফোর্স, ভেক্টর সাম করে যে অ্যান্সারটা আসবে সেইটা হবে বস্তুর ভরবেগের পরিবর্তনের যে হার, এইটার সমানুপাতিক। এই কথা বলছে নিউটন সাহেব। সবাই আমরা বুঝছি কিনা? তাইলে আমরা বলতে পারি নিউটনের সূত্র হইল বস্তুর ভরবেগের যে পরিবর্তনের হার হবে সেটা সামেশন অফ ফোর্সের। এইভাবে ভরবেগের পরিবর্তনের হারটাকে আমরা বলতে পারি ডেল এম ভি বাই টি, আর এটা হবে নিট ফোর্স সামেশন অফ এফ এর সমানুপাতিক। এটাকে এখন যদি ভরবেগের পরিবর্তনকে আমি লিখি, আদি ভরবেগকে যদি লিখি এম ইন্টু ভি, শেষ আদি ভরবেগকে যদি এম ইন্টু ইউ লিখি, আর শেষ ভরবেগ যদি এটা হয়, মানে এটা হলো আমার সেই p2 আর এটা হলো সেই p1, যদি এটাকে টাইম দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি।
এইখান থেকে আমরা পাচ্ছি কি, দুই পাশ থেকে এমটাকে কমন নিলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে। এরপরে একটু খেয়াল করে তাকে দেখো, হা করে তাকে দেখো, এটা কি ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টিকে বলা হয় ত্বরণ, মরণ না, ত্বরণ, ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তো আমরা লিখতে পারি সামেশন অফ এফ ইজ ইকাল টু এম এ। সো এফ ইজ ইকাল টু এম এ এই কথাটা ভুল, কিন্তু সামেশন অফ এফ ইজ ইকাল টু এম এ এই কথাটা সঠিক। কেন ভাই, কেন এফ ইজ ইকাল টু এম এ সঠিক না কেন ভাই? আপনি মিথ্যা কথা বলতেছেন। দেখো তোমাদের বাসার একটা দেওয়ালের সামনে যাবা, যায় এখানে দাঁড়াবা, দাঁড়ায় যত জোর আছে ধাক্কা দিবা দেওয়ালটার মধ্যে, যায় সমানে ধাক্কা দিবা, ধাক্কা দেওয়ার পরে দেখবা এটা ত্বরণ কত আসে, এটা ত্বরণ কত আসে তুমি নিজেই জানো। দেওয়ালটা একটু পিছনে যাইতেছে না, ত্বরণ 0 আসতেছে। কিন্তু তুমি যে বল প্রয়োগ করলা গেল কোথায় বল? এটা হিসাব করার বুদ্ধি তোমারে বলে দিচ্ছি কেমনে করে হিসাব করতে হয়। প্রথমত তুমি যে বল প্রয়োগ করছো দেওয়ালের গায়ে, মনে করো 10 নিউটন বল প্রয়োগ করছো, আর দেওয়াল এদিকে কি করা আছে, দেওয়াল সুন্দর করে আমাদের নিচে যে স্ল্যাব আছে সেটার সাথে লাগানো আছে, যেটা মাটির সাথে লাগানো আছে, একবারে মাটি পিছন দিক থেকে তোমার বলের এগেনস্টে এই দিকে একটা ফ্রিকশন দিয়ে জিনিসটা এদিকে যাইতে চাইছিল, পিছন দিকে একটা ফ্রিকশন ফোর্স আইসা 10 নিউটন দিয়ে এটাকে ব্যালেন্স করছে। তার মানে আমি যদি বলি এই দেওয়ালের গায়ে মোট ফোর্স কত, এইদিকে 10 ওইদিকে 10, তাহলে নিট ফোর্স কত হচ্ছে? নিট ফোর্স মানে সামেশন অফ ফোর্স আসতেছে 10 মাইনাস 10 মানে 0, 0 ইজ ইকাল টু এম এ লেখো, তারপর এ বের করো, 0 ডিভাইডেড বাই তোমার দেওয়ালের যদি ভর হয় 50 কেজির দেওয়াল হয় 50 দাও, তাও ত্বরণ 0 আসবে, এই কারণে ত্বরণ 0 আসতেছিল। কিন্তু তুমি যদি এফ ইজ ইকাল টু এম এ এখানে অ্যাপ্লাই করো তাহলে দেখো কি হয়। আমি যদি বলি এফ ইজ ইকাল টু এম এ সঠিক, তাহলে এফ দিছি কত 10 নিউটন, আর এম হইলো ধরো 50 কেজির দেওয়াল, তারপরে এ বের করো, এর একটা মান পাবা 10 ডিভাইডেড বাই 50। কিন্তু এই ত্বরণে তো দেওয়াল সরে না বন্ধুরা, এফ ইজ ইকাল টু এম এ ভুল, তাই এই ত্বরণটাও ভুল, এই ত্বরণে দেওয়াল তোমার সরবে না, দেওয়ালে যায় ধাক্কা দিয়ে দেখো। আমার কথা বিশ্বাস না হলে এফ ইজ ইকাল টু এম এ যদি সঠিক হয় তাহলে তোমার দেওয়াল সরার কথা, দেওয়ালের একটা ত্বরণ হওয়ার কথা, হয় নাকি দেখো যাও, এখন যে দেওয়ালে মাথা গুতিয়ে আসো, 10টা গোতা দিয়ে আসো, যাও দেখো, তারপরে বুঝতে পারবা এফ ইজ ইকাল টু এম এ যে ভুল। এই চারবি ভাইয়া যে বলতেছে, ঠিক আছে, আমি এই কথা অনেক বছর ধরে বলতেছি, প্রায় 8-9 বছর ধরে বলতেছি, পোলাবেন তা বুঝে না। আচ্ছা, সো এফ ইজ ইকাল টু এম এ সঠিক না, সামেশন অফ এফ ইজ ইকাল টু এম এ এই কথাটা সঠিক। এটা আসলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বের হয়ে আসে। নিউটনের দ্বিতীয় সূত্র যদি সঠিকভাবে কেউ বুঝে তাহলে এই জিনিসটা বুঝবে। তো আমি সবার লাস্টে একটা কথা জাস্ট বলে ছেড়ে দেবো এখনই। দেখো এইদিকে একটা 10 নিউটন ফোর্স দিয়েছি, এইদিকে একটা 20 নিউটন ফোর্স দিয়েছি, এইদিকে একটা 30 নিউটন ফোর্স দিয়েছি। এই বস্তুর ভর যদি 3 কেজি হয় তাহলে এই বস্তুর ত্বরণ কত হবে সেটা বের করার জন্য নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে হবে এইভাবে করে। সব ডানের গুলারে প্লাস ধরতেছি, বামের গুলারে মাইনাস ধরতেছি। ডানে যাচ্ছে 20 নিউটন 10 নিউটন, আর বামে আসতেছে একটা খালি 30 নিউটন, সো মাইনাস 30 নিউটন ইজ ইকাল টু লেখো এম এ, এম মানে 3, এ এর মান এখান থেকে বের করে ফেলতে পারবা। তাহলে এ এর মান আসতেছে কত, 20 প্লাস 10 মাইনাস 30 ডিভাইডেড বাই 3, শেষ। সো এইভাবে করে আমরা সরাসরি ত্বরণ বের করতে পারবো, খুব সহজ। সো আমরা এইটুকুই জানলাম নিউটনের দ্বিতীয় সূত্র কিভাবে ভুল প্রমাণ করে সেটা আজকে জানবো কি না তোমরা একটু কমেন্ট করে যদি জানাতে পারো। তোমরা যদি আরও পড়তে চাও তাহলে আমি পড়াবো, নাইলে তোমাদের মনে হয় ধৈর্য নাই এখন। কয়জন আছো? হ্যাঁ, ক্লাসের ছাত্র অনেক অধৈর্য হয়ে গেছে, এখন আর পড়ানো যাবে না। নেক্সট আবার কবে ক্লাস করবেন? আচ্ছা, নেক্সট ক্লাসের ব্যাপারে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই। তোমাদের এইচএসসির জন্য এমএসএ প্লাস মেম্বারশিপের অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যাচ্ছে। তোমরা এই কাল পরশু থেকেই হয়তো আমাদের মাই স্টাডি ফ্রেন্ড পেজে খেয়াল রাখো, এমএসএ প্লাস মেম্বারশিপে দ্রুত জয়েন করো। অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমরা যারা একটু ছোট আইকিউ টেস্ট আর ইকিউ টেস্ট দিয়ে চান্স পাবা তারাই শুধু এমএসএ প্লাসে জয়েন করতে পারবা। আমরা বাংলাদেশের সবথেকে স্মার্ট ছাত্রছাত্রীদেরকে আলাদা করে এমএসএ প্লাসে বিশেষভাবে ট্রেনিং দিতে চাচ্ছি, যেটা তোমাদের ভবিষ্যতের ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা সায়েন্টিস্ট হওয়ার ক্ষেত্রে সাহায্য করবে। যাদের স্বপ্ন বড় শুধু তাদের সাহায্য করার জন্য এসএসসি লেভেলও মাই স্টাডি ফ্রেন্ডের সেই সব থেকে পপুলার প্লাস মেম্বারশিপ শুরু করতে যাচ্ছি আমরা। এখানে তোমরা অনেক বেশি ফ্যাসিলিটিস, অনেক রকমের স্কলারশিপ পাবা। তোমরা দ্রুত একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এমএসএ প্লাসে জয়েন করো, আর তোমার ফ্রেন্ডসদেরও জয়েন করার জন্য ইনভাইট করো। খোদা হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। এমএসএ প্লাস অ্যাডমিশন টেস্টে যারা চান্স পাবা তাদেরকে আমাদের
ফিজিক্স, কেমিস্ট্রি, পরবর্তীতে ম্যাথ, আইসিটি, বায়োলজি এগুলো অ্যাড হচ্ছে। সবগুলোরই প্রিমিয়াম মডিউলগুলোতে সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রিপশন দেওয়া হবে, অর্থাৎ অ্যাক্টিভ করতে দেওয়া হবে। আর তোমাদের অনেক ফ্যাসিলিটিস আছে এটার মধ্যে। দ্রুত পরীক্ষা দিয়ে জয়েন করে ফেলার চেষ্টা করো। মাই স্টাডি ফ্রেন্ড পেজে নজর রাখো, তোমাদের অ্যাডমিশন টেস্টের যে প্রসিডিউরগুলো সেটা পোস্ট করে দেওয়া হবে। সো খোদা হাফেজ, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র দুইটাই ভুল, এবং দ্বিতীয় সূত্র কীভাবে ভুল সেটা আমরা প্রমাণ করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হয়তো অনেক পরে হবে। তোমরা প্লাস মেম্বারশিপে জয়েন করলে প্রত্যেক সপ্তাহে অনেক বেশি ক্লাস হবে। সো তোমরা দ্রুত একটু অ্যাডমিশন টেস্ট দেওয়ার চেষ্টা করো, দেখো চান্স পেয়ে যাবা, বেশি কঠিন প্রশ্ন হয় না। সো তোমরা চান্স পেয়ে যাবা আমার মনে হয়।